নমস্কার বন্ধুরা, বাংলার খবরে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে প্রতিবেদন করতে চলেছি সেটি হলো গত 3 দফায় যে পশ্চিমবঙ্গে ভোট গ্রহণ পর্ব চলেছিল বা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে, সেই 3টি দফায় মোট 10খানা সিটে ভোট হয়েছে। পশ্চিমবাংলায় 7খানা দফা ভোট হবে। অলরেডি 3খানা দফা কমপ্লিট। এই 3 দফায় মূলত উত্তরবঙ্গে ভোট কমপ্লিট হলো, বলা যেতে পারে সুষ্ঠু অবাধভাবে, নির্বাচন কমিশনারের অনুসারে বা কথা অনুসারে। এই 3 দফায় কোন কোন কেন্দ্রে ভোট হলো? মূলত 19শে এপ্রিল প্রথম দফায় আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি। সেকেন্ড দফায় 25শে এপ্রিল দার্জিলিং, বালুরঘাট ও রায়গঞ্জ। তৃতীয় দফায় 7ই মে মালদা উত্তর ও দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদ। মোট 10খানা কেন্দ্রে। এই কেন্দ্রে 10খানাতে কোন দল কটাখানা সিট পেতে পারে, 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, যেটি খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো গত নির্বাচনের তুলনায় এই নির্বাচনে প্রায় 4 থেকে 5% ভোট দেওয়ার হার কমেছে নির্বাচন কমিশনারের মত অনুসারে। এই দুখানা বিষয় নিয়ে মূলত আজকে আমার প্রতিবেদন। প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো 4% বা 5% ভোট কমার কারণ কি, নির্বাচন কমিশনার কি মত দিয়েছে বা তাদের কি মনে হয়েছে। এক, যেটি নির্বাচন কমিশনার মনে করেন সেটি হলো ভুয়ো ভোটার একটা গুরুত্বপূর্ণ পার্ট এবার ভোট কমে যাওয়ার কারণ। দীর্ঘদিন ধরে বিরোধীরা অভিযোগ করে আসছে নির্বাচন কমিশনের কাছে যে প্রচুর পশ্চিমবাংলায় ভুয়ো ভোটার আছে। সেই ভুয়ো ভোটারদের বাদ দিয়ে ভোটার লিস্ট থেকে একটা স্বচ্ছ লিস্ট তৈরি করেছে কমিশনাররা। তার ফলেই ভোটের পার্সেন্টেজ কমেছে বলে মনে করছে কমিশনার। 2, যেটি খুবই গুরুত্বপূর্ণ পশ্চিমবাংলার রাজনীতিতে, সেটি হলো ছাপ্পা ভোট না পড়া বা ছাপ্পা ভোট না দিতে দেওয়া। কমিশনার খুব দায়িত্বপূর্ণভাবে কাজ করেছে। কমিশনার মনে করছে ছাপ্পা ভোট যেভাবে পঞ্চায়েত পৌরসভাতে পশ্চিমবাংলা হয়, সেই তুলনায় কমিশনার এবার কড়া হাতে বা সুষ্ঠুভাবে অবাধভাবে যে ভোট গ্রহণ অনুষ্ঠিত করেছে, তার ফলে এবার ছাপ্পা ভোট রুখে দেওয়া গেছে। তার ফলে ছাপ্পা ভোট আটকানো গেছে বলে নির্বাচন কমিশনার মনে করছে। 3 নম্বর, যেটি গুরুত্বপূর্ণ একটা পার্ট বা বৈশিষ্ট্য বা যে জন্য ভোটের পার্সেন্টেজ কমেছে, সেটি হলো পরিযায়ী শ্রমিক। এই পরিযায়ী কনসেপ্টটাই আমরা প্রথম পেয়েছি করোনার সময়কালে, যারা দক্ষিণ ও পশ্চিম ভারত থেকে বিভিন্ন মাধ্যমে, বলা যেতে পারে কঠিন অধ্যায় গেছে একটা এই পরিযায়ী শ্রমিকদের। তখন থেকে পরিযায়ী শ্রমিক কনসেপ্টটা আমাদের মাথায় ঢুকে গেছে। এই পরিযায়ী শ্রমিকরা এবার ভোট দিতে না আসা একটা বিরাট ভাইটাল ভোট। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রের বৃহত্তম একটা অনুষ্ঠান বলা যেতে পারে, নির্বাচন, সেন্ট্রাল গভর্নমেন্ট তৈরি করা নির্বাচন, সেই নির্বাচনে ভোট দিতে না আসা পরিযায়ী শ্রমিকদের। কারণ গত পঞ্চায়েত পৌরসভা ভোটে এই পরিযায়ী শ্রমিকরা প্রান্তিক অঞ্চল বা গ্রামে ফিরে এসে তারা সুষ্ঠুভাবে ভোট দিতে পারেনি। তাদের ভোট ছাপ্পা পড়ে গেছে এবং অনেকে ভোট দিতে না পারাতে এইবার তাদের আর গ্রামে বা প্রান্তিক অঞ্চলে এসে ভোট দেওয়ার ইচ্ছাটা মরে গেছে। তাই নির্বাচন কমিশন মনে করছে পরিযায়ী শ্রমিকটা এবার না আসার জন্য ভোট পার্সেন্টেজ অনেকটা কমেছে। যদিও এখানে একটা কথা বলে রাখি, এই পরিযায়ী শ্রমিকদের বেশিরভাগ পার্সেন্টই পশ্চিম ভারত বা দক্ষিণ ভারতে বিভিন্ন সেন্টারিং এবং ডিসগ্রুপ সাইড বা অসংগঠিত শ্রমিক বলা যেতে পারে। এই শ্রমিকটাই যদি সার্ভে করে দেখেন আপনারা, সমস্তটাই দলিত সম্প্রদায়ের মানুষ, হিন্দু ভিতরে, আর বেশিরভাগটাই মুসলমান ক্যাটাগরিতে বা মুসলমান সম্প্রদায় ভাই বোনদের ভিতরে পড়ে। এবার মুসলমান ভাই বোনরা যদি ভোট দিতে না আসাতে
তৃণমূলে কিন্তু একটা বিশাল চাপ পড়ে গেছে, অনেক রাজনৈতিক মহলরা মনে করছে। কারণ পরিযায়ী শ্রমিকগুলো যারা আসে পশ্চিমবাংলা বিশেষ করে বেশিরভাগ পার্সেন্টেজে কিন্তু টিএমসিপি ভোটার ব্যাংক বা টিএমসিকে ভোট দেয়, তার জন্য টিএমসিপি একটা মাথায় চাপ পড়ে গেছে। এই তিনটি কারণে মূলত এবার 4 থেকে 5% ভোট কমেছে বলে নির্বাচন কমিশনার মনে করছে। এবার আসা যাক, যেই 10খানা কেন্দ্র ভোট হয়েছে 3খানা দফাতে, সেই 3খানা দফাতে 10খানা কেন্দ্রে কোন দল কটি সিট পেতে পারে এই 24 সালের লোকসভা নির্বাচনে। প্রথমত বলে রাখি, 10খানা সিটের ভিতরে অলরেডি গতবারে 7খানা সিট বিজেপি দখলে রাখতে পেরেছিল 19 সালে। এবার অনেক রাজনৈতিক মহল মনে করছে বা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে এবার একটা সিট বাড়তে পারে এখানে, মালদা দক্ষিণটা। তাহলে কি কি সিট পেতে পারে বিজেপি? সেগুলো জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, বালুরঘাট, রায়গঞ্জ, দার্জিলিং, মালদা উত্তর, এই 7খানা তো ছিলই, এবার দক্ষিণ মালদা যোগ করেছে। দক্ষিণ মালদা সম্পর্কে একটা কথা বলে রাখি, দক্ষিণ মালদাতে গতবার শিরূপা মিত্র চৌধুরী, যিনি নির্ভয়া দিদি নামে পরিচিত, তিনি ডালুবাবু বা হাশেম খান চৌধুরী কাছে প্রায় 8,000 ভোটে পরাজিত হয়েছিলেন। তাহলে আবু হাশেম খান চৌধুরী ওরফে ডালুবাবুর কাছে শিরূপা মিত্র চৌধুরী 8,000 ভোটে পরাজিত হয়েছে গতবার, যদিও ত্রিমুখী লড়াই হয়েছে। এবারও দক্ষিণ মালদা ত্রিমুখী লড়াই, ঈশা খান চৌধুরী আবু হাশেম খান চৌধুরীর ছেলে এবং শানওয়াজ রাহান দেশদ্রোহী তকমা লেগে গেছে অলরেডি। আর 3 নম্বর যিনি বিজেপি প্রার্থী শিরূপা মিত্র চৌধুরী, এই ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা এবং এই সিটটাকে বিজেপিতে আগিয়ে রেখেছে বা বিজেপি পেতে পারে এই 8খানা সিট টোটাল। আর যেটি চোখ বুঝে সহজভাবে জিতে যাবে, টিএমসি জিতবে, সেটি হলো জঙ্গিপুর লোকসভা সিটটা। জঙ্গিপুর লোকসভা সিটে কে দাঁড়িয়েছে? জঙ্গিপুর সিটটা দাঁড়িয়েছে খলিলুর রহমান। তিনি এবারও এখানে জিততে পারেন হিউজ মার্জিন ভোটে পেয়ে। এবং যেই সিটটা নিয়ে এখনও বিভিন্ন বিশ্লেষকরা মনে করছে বাম বা কংগ্রেস সমর্থিত বা কংগ্রেস সমর্থনকারী যে বাম প্রার্থী বা সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম জিততে পারে মুর্শিদাবাদ সিটটা। মূলত এই 10খানা সিটের ভিতরে তাহলে কে কোনটা পেল? মুর্শিদাবাদটা পেল কংগ্রেস সমর্থিত বা কংগ্রেস সমর্থনকারী বাম প্রার্থী মোহাম্মদ সেলিম, জঙ্গিপুরটা বেরোতে পারে খলিলুর রহমান, টিএমসিপি প্রার্থী হিউজ বিপুল ভোটে জিততে পারে। এবং বাদ বাকি 8খানা সিটে পেতে পারে বিজেপি, যদিও 7খানা সিট গতবারে দখলে ছিল বিজেপির, এবার দক্ষিণ মালদা যুক্ত করা হচ্ছে। দক্ষিণ মালদায় যিনি দাঁড়িয়েছে বলে দিলাম, ত্রিমুখী লড়াই হবে, রেহান আর ঈশা খান চৌধুরী ডালুবাবুর ছেলে আর শিরূপা মিত্র চৌধুরী। আপনারা কমেন্ট করুন এই 10খানা সিটে কে কোনটা পেতে পারে। কিন্তু বাংলার খবর থেকে বিজেপিকে 8টি, টিএমসিপিকে 1টি এবং কংগ্রেস ও বাম প্রার্থী জোট প্রার্থী বলা যেতে পারে তাদের 1টি সিট মুর্শিদাবাদ আগিয়ে রাখছে। এই 10খানা সিটে কী হবে তার চূড়ান্ত ফলাফলের জন্য 4 জুন আমাদের অপেক্ষা করতে হবে। নমস্কার।